হেডিং করো সলিউশন। প্রথমত দেখো আগে ভিডিওটা দেখবো যদি কেমন আসছে না আসছে, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমার বলবে। দেখো প্রথমত যে সলিউশনে চুপ দাও আর চিৎকার করো না। এখানে তোমাদেরকে প্রথমত কি কোন জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে বা কোনগুলো তোমরা পড়েছো ফার্স্ট। প্রথমত দেখো তোমাদের এখানে ছিল হেনরি ল ছিল, হেনরি ল বা হেনরি সূত্র। হেনরি সূত্রতে কি ছিল বলো? কোনো একটা তরলে কোনো একটা গ্যাসের দ্রাব্যতা কিসের উপর সমানুপাতিক হয়? ওই গ্যাসটার উপর কি পরিমাণ তোমরা চাপ প্রয়োগ করছো তার উপরে। তাহলে এখানে আমরা পড়েছিলাম পি প্রপোর্শনাল টু কি পড়েছিলাম? এক্স। আবার কি পড়েছিলাম? পি সমান কে এইচ ইন্টু কত? এক্স। এই কে এইচ কি বলা হয়? হেনরি ধ্রুবক। এই হেনরি ধ্রুবকের বৈশিষ্ট্য আছে। হেনরি ধ্রুবকের বৈশিষ্ট্য কি ছিল? উষ্ণতা বৃদ্ধিতে হেনরি ধ্রুবকের মান কি হয়? বৃদ্ধি পায়। আচ্ছা, কে এইচ এর একক কি এখানে বলো? কে এইচ এর ইউনিট, কে এইচ এর ইউনিট কি হবে? চাপের ইউনিটের সঙ্গে সমান। কারণ এক্স যেটা আছে, এক্স এর কোনো ইউনিট আছে কি? এক্স এর কোনো ইউনিট নেই। তাহলে কে এইচ এর ইউনিট হচ্ছে চাপের একক চাপ, কে এইচ এর এককও কিন্তু ছিল তা। আচ্ছা, তাহলে এখান থেকে সূত্র থেকে তোমরা অঙ্ক করতে পারো, অঙ্ক দেওয়া থাকতে পারে। নেক্সট হচ্ছে দেখো এখানে আমাদের ছিল একটা রাউল্টের সূত্র ছিল। দেখো এখানে রাউল্টের সূত্র, অনুদ্বায়ী দ্রবণের ক্ষেত্রে রাউল্টের সূত্র। কোনো একটা বিশুদ্ধ দ্রাবকে যখন বাইরে থেকে আমরা অনুদ্বায়ী অদ্রবীভূত অসংযোজিত দ্রবীভূত করব, তখন যে দ্রবণটা হবে সেই দ্রবণের বাষ্পচাপটা কার সঙ্গে সমান হয়? বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং বিশুদ্ধ দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সাথে কি হয়? সমান হয়। তাহলে এখানে দেখো পি সমান কত ছিল? পি নট ইন্টু ছিল কত? এক্স। পি এ নট ইন্টু কত ছিল? এক্স এ। এটা সূত্র ছিল, এটা একটা। আচ্ছা, এখানে দেখো একটা গ্রাফ ছিল। গ্রাফটা কিরকম ছিল? এদিকে যদি আমরা প্লট করি যে মোল ভগ্নাংশ, আর এদিকে যদি প্লট করি ভেপার প্রেসার, এদিকে 0 ছিল, এদিকে 1 হচ্ছে। দেখো যত বিশুদ্ধতার পরিমাণ বাড়বে তত বাষ্পচাপের পরিমাণ কি হবে? বাড়বে না কমবে? বাড়বে, বৃদ্ধি পাবে। তাহলে যখন 0 ছিল তখন ভেপার প্রেসার ছিল সর্বনিম্ন, যত এগোচ্ছে তত ভেপার প্রেসারের মান কি হবে? বাড়বে। এটা ছিল। নেক্সট আমাদের কি ছিল এখানে দেখো? কোলিগেটিভ প্রপার্টিজ বা যেগুলো ছিল সংখ্যাগত ধর্ম। কোলিগেটিভ প্রপার্টিজ বা যেগুলো ছিল সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্ম কাকে বলে? না, দ্রবণের যে সমস্ত ধর্ম দ্রাবের কিসের উপর নির্ভর করে না? দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু দ্রাবক কণা সংখ্যার উপরে নির্ভর করে, সেই সমস্ত ধর্মকে কি বলা হয়? সংখ্যাগত ধর্ম বা কোলিগেটিভ প্রপার্টিজ। এখানে কোলিগেটিভ প্রপার্টিজ ছিল টোটাল কোটা 4টা ছিল। এটা ছিল আরএলভিপি, রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেসার বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। সেকেন্ড কি ছিল আমাদের এখানে? সেকেন্ড ছিল এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, মানে কি? স্ফুটনাঙ্কের উন্নয়ন। তারপর ছিল কি? ডিসপ্রেশন, না কি বলছো? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন। আর 4 নম্বরে কি ছিল? অসমোসিস বা অভিস্রবণ। তো প্রথম সূত্রটা একজন বলো, আরএলভিপিটা। রাকেশ বলো আরএলভিপি না অমৃতা বলবে। অমৃতা ফ্যান করছিল সেদিন, ফ্যান চলে এসছে, ও পড়াশোনা করবে। বলো আরএলভিপি, বলো সূত্রটা কি ছিল আরএলভিপি? বলো, জোরে বলো। আরএলভিপি রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেসারের সূত্রটা। আরএলভিপি সূত্র কি ছিল? পি বাই পি নট সমান কত ছিল? x2। তাহলে এই পি নটটা কি বলে? পি নটটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর পিটা কি? পিটা কার বাষ্পচাপ? দ্রবণের। ডিভাইড বাই হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সমানই x2। তাহলে এখান থেকে এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে একটা।
এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, তারপর ছিল এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। দেখো এখানে এদিকে ছিল তোমার ভেপার প্রেসার, এদিকে ছিল টেম্পারেচার। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বেশি না দ্রবণের বাষ্পচাপ বেশি? কার বাষ্পচাপ বেশি? বিশুদ্ধ দ্রাবকের না দ্রবণের? বিশুদ্ধ। এই যে দেখো তোমরা ভুলে যাচ্ছ যে কার বাষ্পচাপ বেশি বা কম, এগুলো ভুলে যাওয়ার কিছু নাই, মনে রাখতে হবে যে দেখো যারা বিশুদ্ধ দ্রাবক হবে সেখানে সারফেসে যতগুলো মলিকিউল থাকবে তারা কি হবে, সবাই তো ভেপার ফেলে যাবে। কিন্তু যখনই তোমরা বায়ু থেকে একটা অনুদ্বায়ী অদ্রবীভূত অসংযোজিত দ্রাবের কণা যুক্ত করছো, ওরা তো আর বাষ্পীয় দশায় যাবে না। তাহলে এখানে যাচ্ছিল কজন? 3 অবধি কজন? 5 জন। যখনই তোমরা দুটো দ্রাবের কণা মিশিয়ে দিচ্ছ তখনই কি হচ্ছে, এখানে দ্রাবকের কণা কটা হয়ে যাচ্ছে, তখন 3টা হচ্ছে। তাহলে আগে যাচ্ছিল 5 জন, এখন যাবে কজন? এখন যাবে কজন? 3 জন। কারণ যে দুটো মিশিয়েছ, যে দুটো কণা মিশিয়েছ এরা তো উদ্বায়ী নয়, এরা তো অনুদ্বায়ী, এরা তো বাষ্পীয় দশায় যাবে না। তাহলে এখান থেকে যাবে কজন? 3 জন। তাহলে 5 জন বেশি চাপ দিবে না 3 জন বেশি চাপ দিবে? 5 জন। তার মানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপের থেকে কি হচ্ছে, বেশি। তাহলে এখানে দেখো বিশুদ্ধ দ্রাবক এইটা, আর এখানে কে আছে? দ্রবণ আছে। তারপর এটাকে মিশাও। এটা কার 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 বয়েলিং টেম্পারেচার? এটা কার বয়েলিং টেম্পারেচার বলো? এটা কার? এটা এই হলুদটা কার? আর এই রেডটা কার? বলো, আমি লিখবো এখানে, বলো এটা কার? এই 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 ভেপার প্রেসারটা কার ছিল? বিশুদ্ধ দ্রাবক। আর এটা কার ছিল? দ্রবণের। তাহলে এখানে এটা হচ্ছে কার? দ্রবণ। আর এটা কার? বিশুদ্ধ দ্রাবক। তাহলে এটা যদি ধরো টিবি ধরো, এটা যদি টিবি ড্যাশ ধরো, তাহলে ডেল টিবি সমান কত হবে বলো? ডেল টিবি সমান কত হবে? কত মাইনাস কত হবে? কার থেকে কার মাইনাস যাবে? টিবি মাইনাস টিবি ড্যাশ। তাহলে এখানে এই ডেল্টা টিবি কার সাথে প্রপোর্শনাল? স্মল এম, মোলালিটি অফ দ্য সলিউশন, স্মল এম। এবারে এই সমানুপাতিটা তুলে সমান দেওয়ার জন্য একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেই কনস্ট্যান্টের কি নাম? কেবি ইন্টু এম। কেবিটাকে কি বলা হয়? ইবিওলোস্কোপিক কনস্ট্যান্ট বা স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। তাহলে ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম মানে কত? W2 ইন্টু 1000 ডিভাইড বাই W1 ইন্টু কত? M2। W2 টা কি বটে বলো? W2 টা কি বটে? কার ওজন? দ্রাবের। 2 দ্রাবক আর 1 দ্রাবক। তাহলে এটা হচ্ছে দ্রাবের ওজন। W1 টা কার ওজন? দ্রাবকের। M2 টা কি বটে? দ্রাবের আণবিক ভর। বাকিটা বুঝতে পেরেছো? কেবিটা, কেবির ভ্যালু দেওয়া থাকবে। কেবির ইউনিট কি? কেবির ইউনিট কি হবে বলো? ডেল্টা টিবি বাই এম। ডেল্টা টিবি হচ্ছে কেলভিন বাই মোল পার কত? কেজি, মানে কেলভিন কেজি মোল টু দি পাওয়ার -1। এটা হচ্ছে ইউনিট। তাহলে এটা গেল আমাদের এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের ব্যাপারটা গেল। এরপরে আছে কি? ডিসপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন, ডিসপ্রেশন হয় ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন অফ এফপি। তাহলে এখানে এটা ভেপার প্রেসার আর এটা হচ্ছে টেম্পারেচার। তাহলে কার ভেপার প্রেসার বেশি? বিশুদ্ধ দ্রাবক। আর কার কম? দ্রবণের। তাহলে দেখো এখানে গল্প করো না, এখানে ফ্রিজিং পয়েন্ট, এগুলো যে লিকুইডের গ্রাফগুলো আছে। তাহলে লিকুইডকে ফ্রিজ করতে গেলে কার সঙ্গে টাচ করতে হবে? সলিডের সাথে। সলিডের ভেপার প্রেসার কি? প্রোটনগুলো তো কম। তাহলে এই পয়েন্ট এখানে টাচ করছে, এই পয়েন্ট এখানে টাচ করছে। তাহলে এইটা কার ফ্রিজিং পয়েন্ট বা কার বলো? এই টেম্পারেচারে কে ফ্রিজ হবে? দ্রাবক। আর এই টেম্পারেচারে কে ফ্রিজ হবে? দ্রবণ। তাহলে এটা যদি টিবি হয়, এটা যদি টিবি ড্যাশ হয়, তাহলে এখানে এই সরি এফ ফ্রিজিং আছে, এফ হবে। তাহলে ডেল্টা টিএফ সমান কি হবে বলো? টিএফ মাইনাস টিএফ ড্যাশ। এখানে তোমাদেরকে যে কোনটা স্যার ড্যাশ ধরবো, কোনটাকে এমনি ধরবো সেটা নয়, জানতে হবে যে কার থেকে কারটা মাইনাস হচ্ছে। এখানে দ্রাবক থেকে কার মাইনাস হচ্ছে? দ্রবণ। আর আগেরটা দ্রবণ থেকে কার মাইনাস হচ্ছিল? দ্রাবক। শুধু এটুকুটা মনে রাখতে হবে। আর ডেল্টা টিএফ প্রপোর্শনাল টু কি হয়? এম। সেম ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু কি? কেএফ ইন্টু এম। এই কেএফটা কি বটে? ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা কি
বাকি হিমাঙ্ক অবনমন ধ্রুবক। তাহলে এখান থেকে এটা থেকে ম্যাথ তোমরা করতে পারবে। নেক্সট ছিল দেখো অসমোসিস। অসমোসিসে পাই প্রপোর্শনাল টু ছিল সি, গল্প করো না, পাই প্রপোর্শনাল টু টি। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, দুটো যদি কম্বাইন করি তাহলে পাই প্রপোর্শনাল টু কত পাবো, সিটি। পাই সমান কত পাবো, সি আর কত, তাহলে পাই সমান ডাব্লিউ বাই এম ভি ইন্টু কত, 30। বসে অঙ্ক করবে, ঠিক আছে। নেক্সট সূত্র আমাদের কি ছিল, নেক্সট সূত্র ছিল যে ডিগ্রি অফ আয়োনাইজেশনের সাথে ভ্যান্টপ যে ফ্যাক্টর আই তার সম্পর্ক, আর ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন এর সাথে ভ্যান্টপ ফ্যাক্টরের যে সম্পর্ক। তাহলে প্রথমে দেখো আলফা সমান আমরা জানি i মাইনাস 1 বাই n মাইনাস 1। এই আলফাটাকে কি বলা হয়, বলো? আলফাটাকে ডিগ্রি অফ আয়োনাইজেশন সমান i মাইনাস 1 বাই n মাইনাস 1। ধরো NaCl আছে, এই NaCl এর ক্ষেত্রে n এর মান কত হবে, স্মল n এর মান কত হবে বলো, 1 নয়। এখানে Na প্লাস প্লাস Cl কত, তাহলে 1 আর 1 কত, 2। আচ্ছা, আর ডিগ্রি অফ যেটা হচ্ছে তোমার অ্যাসোসিয়েশন মানে সংযোজন মাত্রা x অর বিটা ইকুয়ালস টু i মাইনাস 1 বাই n মাইনাস কত, 1। এটা হচ্ছে সংযোজন, আর এটা হচ্ছে কি বিয়োজন। তাহলে বিয়োজনে আলফা সমান i মাইনাস 1 বাই n মাইনাস 1, আর ইয়েতে কি হবে x অর বিটা সমান i মাইনাস 1 বাই n মাইনাস কত, 1। এটা মনে রাখলে। তাহলে এইগুলো ছিল সূত্র, এখান থেকে অঙ্ক তোমরা করতে পারবে। এরপর থিওরির কি পার্ট আছে দেখো। থিওরির পার্টের মধ্যে তোমাদের যেমন ছিল আদর্শ দ্রবণ, আইডিয়াল সলিউশন আর নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে মন দিয়ে শোনো, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি ছিল না, যে সব দ্রবণ সমস্ত কন্ডিশনে কার সূত্র মেনে চলে, রাউল্টের সূত্র মেনে চলে, তো। আর অনাদর্শ দ্রবণ মেনে চলে না। তাহলে এটা একটা পার্থক্য দিল। বাকি একটা পার্থক্য তোমরা বলো, কিসের কি মিক্সিং, ডিজে মিক্সিং, কি মিক্সিং বলো, হ্যাঁ বলো। বলার চেষ্টা করো, দেখি বলো। হ্যাঁ, মানে আদর্শ দ্রবণের ক্ষেত্রে এদিকে দেখো, পরে গল্প করবে। আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয় দেখো, এখানে এ আর ধরো বি আছে। আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয়, রাকেশ এদিকে, আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয়, আদর্শ দ্রবণের ক্ষেত্রে হচ্ছে এই সমজাতীয় কণাগুলোর মধ্যে আকর্ষণ এদিকে অঙ্কিকা অল্প করো না, সমজাতীয় কণাগুলোর মধ্যে আকর্ষণ বা ভিন্ন জাতীয় কণাগুলোর মধ্যে যে আকর্ষণ, এই দুটো আকর্ষণের মান সমান হয় না ভিন্ন হয়, সমান হয়। কিন্তু যেটা হচ্ছে তোমার অনাদর্শ দ্রবণ তার ক্ষেত্রে কি হয়, আলাদা হয়। তাহলে যখনই এদের ক্ষেত্রে আকর্ষণ বলের মান সমান হয়, সেই জন্য আদর্শ দ্রবণের ক্ষেত্রে আয়তনের কোনো পরিবর্তন ঘটে না। তখন সেই জন্য এই যে ডেল্টা ভি মিক্সিং এর মান কত হয়, 0। এনথালপি ডেল্টা এইচ মিক্সিং এটার মান কত হবে, 0। কিন্তু এইদিকে যখন অনাদর্শ দ্রবণ আসবে, নন আইডিয়াল আসবে, তখন ডেল্টা ভি মিক্সিং কত হবে, নট ইকুয়ালস টু 0, আর ডেল্টা এইচ মিক্সিং কি হবে, নট ইকুয়ালস টু 0। এখানে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে দু রকমের বিচ্যুতি দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, আর একটা হচ্ছে কি নেগেটিভ ডেভিয়েশন। ধনাত্মক বিচ্যুতি, একটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি কখন প্রদর্শন করবে কোনো তরল জোড়, ধনাত্মক বিচ্যুতি মানে ওরা হচ্ছে বাষ্পীয় দশায় বেশি পরিমাণ যাবে। মানে যেসব তরল জোড়ের অণুগুলা যখন ওরা মিক্সিং হয়ে যাবে, মিক্সিং এর পরে ওই কণাগুলোর মধ্যেকার আকর্ষণ বলের পরিমাণটা কমে যাবে না বেড়ে যাবে, ধনাত্মক মানে উপরের দিকে চলে যাচ্ছে, যেটা যাবার কথা ছিল তার থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে যখন একসাথে মিক্সিং হচ্ছে, তাহলে ওদের নিজেদের মধ্যেকার আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, বেড়ে গেলে তো বেশি যাবে না, বেড়ে গেলে তো ডাউনে আসবে, কমে যাচ্ছে, তবে তো ওরা বাষ্পীয় দশায় বেশি যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর নেগেটিভ ঋণাত্মক বিচ্যুতি কখন হবে বলো, যখন আকর্ষণ বলটা বেড়ে যাবে, তাহলে ওরা বাষ্পীয় দশায় বেশি যাবে না, বাষ্পীয় দশায় বেশি যদি না যায়
তখন ওরা নেগেটিভ ডেভিয়েশন দেখায়। এজিওট্রপিক মিক্সচার কি ছিল? এজিওট্রপিক মিক্সচারে আমাদের পড়েছিলাম ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রপ আর মিনিমাম বয়েলিং এজিওট্রপ। তোমাদের কাছে একটা প্রশ্ন, বলো এই পজিটিভ ডেভিয়েশন যারা শো করে তারা ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রপ ফর্ম করবে না মিনিমাম বয়েলিং এজিওট্রপ তৈরি করবে? পজিটিভ ডেভিয়েশন, ওরা এমনিতেই উচ্চ জায়গায় চলে গেছে, তাহলে ওদেরকে ফুটানোর জন্য আর বেশি টেম্পারেচারের দরকার আছে কি? নেই। তার মানে কি ওরা মিনিমাম বয়েলিং। আর নেগেটিভ নিচে আছে, ওকে উপরে তুলতে হবে, তার মানে ওকে কি করতে হবে? ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রপ। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমাদের আর বাকি পার্টের মধ্যে কি ছিল? কি বলছি অসুবিধা হচ্ছে বলো? একটু সরাসরি একটু ইয়ে করো। তাও তো দেখো, তাও মোটামুটি 15, 16, 17, 18 জন বসছে। হ্যাঁ, ওর অবস্থা, ও তো ফ্যান পাচ্ছে, ওর অবস্থাটা ভাবছো। একটা জিনিস দেখো, না ফ্যানটা আসছে আমার দিকে, ওই ফ্যানটা আসছে না, এটা আমি পাচ্ছি, কোনোটাই পাচ্ছি না। হ্যাঁ, আমার কাক লাগিয়ে দেবো আমি হ্যাঁ, ফ্যান আমাকে পাও। আচ্ছা, আর গল্প হলো এখানে ভিডিও হচ্ছে, গল্প ছিল এটা আমাকে ছাড়তে হবে, কিছু কাটবো না, এটা সব চলবে। আচ্ছা শোনো, এরপরে হচ্ছে তোমাদের দ্রবণের প্রকারভেদ ছিল। কি কি ছিল সলিউশনের? এটা ছিল আইসোটনিক সলিউশন, হাইপারটনিক সলিউশন, হাইপোটনিক সলিউশন। আইসোটনিক সলিউশন মানে কি ছিল? সমান গাঢ়ত্ব। হাইপোটনিক সলিউশন মানে কি ছিল? হ্যাঁ, হাইপো কনসেন্ট্রেশন কম, আর হাইপার মানে কনসেন্ট্রেশন বেশি। এগুলো একটু দেখতে হবে তোমাদেরকে। আর তোমাদের যেটা বেসিক্যালি প্রবলেম হচ্ছিল ম্যাথসগুলো আমি করবো। আচ্ছা, তার আগে একটা জিনিস, তোমাদের নর্মালিটি মোলারিটির ম্যাথের কোনো প্রবলেম পাচ্ছ ওগুলো করতে? আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে অঙ্ক লেখো। ম্যাথস ফার্স্টে লেখো। হ্যাঁ, ওগুলোও করে দিচ্ছি, সবই করে দিচ্ছি। ফার্স্টে লেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, কোয়েশ্চেন লেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইউরিয়ার 20% W/W জলীয় দ্রবণের মোলালিটি নির্ণয় করো। জলীয় দ্রবণের মোলালিটি নির্ণয় করো। ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইউরিয়ার 20% W/W জলীয় দ্রবণের মোলালিটি নির্ণয় করো। সবাই কি বলো? কোনটা? মোলালিটি, স্মল এম। মোলারিটি যদি বলতো তাহলে তো ক্যাপিটাল এম। যার প্রতি ইউটিউব লাইভ করবে। হ্যাঁ, ইউটিউব লাইভ করে। হ্যাঁ, কোনটা যেন অসুবিধা হচ্ছে? তুমি এটার দিকে দেখো, যাই না। হ্যাঁ, বলো এরপর কি বলবে বলো। ইউরিয়া NH2CO NH2 বার করো। NH2CO NH2 NH2CO NH2। দেখো নাইট্রোজেন যে দুটো 14x2 প্লাস হাইড্রোজেন 1x4 প্লাস কার্বন 12, অক্সিজেন 16, 28, 4, 12, 16, 6, 2, 8, 8, 12, 8, 20, 2, 1, 3, 1, 4, 6। কত হচ্ছে? উত্তর কত এসছে বলো? 3.33। উত্তর হচ্ছে 4.17। দেখো এগুলো স্টেপ বাই স্টেপ কিভাবে করবে, কিভাবে তোমরা মাথার মধ্যে ঢোকাবে অঙ্কটাকে। ফার্স্ট তোমাদের কি দেওয়া আছে? 20% W/W।
ইউরিয়া জলীয় দ্রবণ। তার মানে এখানে 100 গ্রাম দ্রবণে ইউরিয়া আছে কত গ্রাম? 20 গ্রাম কি আছে? ইউরিয়া আছে। তো মোলালিটি যে ডেফিনেশনে আমরা কি জানি? মোলারিটি কিন্তু নয়, মোলালিটি হাজার কি? হাজার গ্রাম কি? হাজার গ্রাম দ্রাবক। হাজার গ্রাম দ্রাবকে কত মোল দ্রাব আছে? তাহলে এখানে দেখো 100 গ্রাম দ্রবণ, 100 গ্রাম দ্রবণ, তাহলে এখানে দ্রাবকের পরিমাণ কত? দ্রাবকের পরিমাণ কত হলো? দ্রাবকের পরিমাণ কত হলো? 80। 100 মাইনাস 20 মানে 80। এই 80 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাব আছে? কত মোল দ্রাব আছে? কত মোল দ্রাব আছে? ইউরিয়ার হচ্ছে মোল সংখ্যাটা বার করতে হবে। 20 গ্রাম ইউরিয়া, তাহলে আমরা জানি মোল N সমান W বাই কত? M। W কত এখানে? 20। ইউরিয়ার মলিকুলার ওয়েট কত? 60। তাহলে 20 বাই কত হবে? 60। এত মোল আছে কি? এত মোল আছে ইউরিয়া। তাহলে এখানে কত গ্রাম করতে হবে? 1000 গ্রাম। তাহলে কত? 20 বাই 60 ইন্টু 1 বাই 80 ইন্টু কত? 1000। 20 4 80, 0 0 কেটে গেল। 4 2 8, 4 5 কত? 20 মানে 25 বাই কত? 6 মানে 4.1 কত? 4.17। বলো কে বুঝতে পারবে এটা? স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝতে হবে এইগুলো। বলো হে বুঝতে পেরেছো কি পারো না? এটা বুঝতে পেরেছো? তোমরা ভুলে গেছো, বুঝতে সবাই পেরেছো, প্রথম থেকেই বুঝতে পেরেছিলে, কিন্তু ভুলে গেছো। মানে এখন ব্যাপার হচ্ছে শুধু কেমিস্ট্রি নয় তো, ফিজিক্স আছে, বায়োলজি আছে, সব সাবজেক্ট আছে। হ্যাঁ, তোমরা সময় পাচ্ছ না বাড়িতে পড়ার। বাড়িতে পড়া তোমরা সময় পাচ্ছ না। না আমারই ভুলে গেছে, আগের দিনে বলা হয়নি। পরীক্ষাটা আমিই দেবো। হ্যাঁ, না তোমাদের কোনো দোষ নেই, পুরো দোষটাই আমার। না না সেটা ঠিক আছে। বাবা মারাও তো এখন বলছো যে এত গরমে পড়িস না, শরীর খারাপ হয়ে যাবে, তাও তোমরা পড়ছো। চাকরিও নেই, সব ইউটিউবে যাবে, সব দেখবে, বাবা মারাও দেখবে যাবে। দেখতে পাচ্ছ না? ওটা মোল পার কেজি লিখলাম। বলো আসতে না, তোমার দিদিকে ফোনটা করে দেবো। দেখতে পাচ্ছ না? দেখাচ্ছে? আচ্ছা আচ্ছা, নিচ পর্যন্ত লিখবো না, এলাই এই সাইডে লিখবো। আর কোনটা কিছু করবো না, ওটা করলে এখানে হাত পা ভেঙে যাবে। তোমরা বললে এই সাইডটা থেকে লিখবে। ঠিক আছে, নেক্সট লেখো। লেখো ইথানলের একটি জলীয় দ্রবণের, এটা হয়ে গেছে, স্লাইডে চেঞ্জ করব। ইথানলের একটি জলীয় দ্রবণের, শতকরা গাঢ়ত্ব 20% V/V এবং ইথানলের ঘনত্ব 0.8 গ্রাম পার ml। দ্রবণটির মোলার গাঢ়ত্ব নির্ণয় করো।
মোলার গাঢ়ত্ব নির্ণয় করো। জলীয় দ্রবণের শতকরা গাঢ়ত্ব 20% V/V। তাহলে ওখানে ক্লু একটা পেয়ে যাচ্ছ, 20% V/V মানে কি আগে বার করো। ঘনত্ব দেওয়া আছে 0.8 গ্রাম পার ml। মোলার গাঢ়ত্ব নির্ণয় করো, স্মল এ। পুরোনো খাতা লয়, ভাবো উল্টে কিছু হবে, চেষ্টা করো। কারণ এটা দিল প্যাকেজে ফ্রন্টটা ঠিক করো। V/V মানে কি 100 ml দ্রবণে কত ml দ্রাব আছে? হ্যাঁ, ইথানল না, 46 হ্যাঁ 46 CH3CH2OH। D সমান কত? M/V তো 0.8। আচ্ছা, এখানে দেওয়া আছে ইথানলের জলীয় দ্রবণের 20% V/V মানে 100 ml দ্রবণে 20 ml কি আছে? এবারে করো, এটা আগেও করিয়েছিলাম কথা। আনসার আসবে 3.48 46 আণবিক ভর এটা। ঠান্ডা লাগছে। ছোট্ট পারা ফ্যান লাগিয়ে দেবে। তাকে রেখেছি। তোমাদের এখন আর বলছিল যে তোমাদের ফ্যানের জন্য বলেছিল, ফ্যান লাগানো হয়ে গেছে। হ্যাঁ, মানে গরম লাগছে। তোমরা 12টা পাস করে যাও। এই বলো কত হইল? না না, এখানে একটা জিনিস দেখো, 100 ml দ্রবণে কত ml ইথানল আছে? M বাই কত হবে? M সমান 0.8 ইন্টু 20 মানে কত? ইথানলের ভর কত বেরোলো? 16। তাহলে ইথানলের মোল সংখ্যা কত হবে? N সমান W বাই M মানে 16 বাই কত? 40 কত? 46। তাহলে ওটা এরকম রেখাও দিতে পারো, না হলে তোমরা বসিয়ে দিতে পারো ওখানে 0.348 এটা আসবে 0.4। এবার এটা এই মোলটা কত ml এ আছে? 100 ml এ। তাহলে 100 ml এ আছে 0.348, বার করতে হবে কত ml এ?
হাজারে, তাহলে 0.348 বাই 100 ইন্টু কত 1000, তাহলে কত হবে বলো? 0 0 0 3 পয়েন্ট কত 3.48 এলো 3.48। বুঝতে পেরেছো আসিফ? দেখো কি অসুবিধা হচ্ছে কোনখানটা বুঝতে পারেন সেটা আগে বলো আমাকে। ভিটা কেন বসাইলাম? এখানে কি বলা আছে? ইথানলের একটি জলীয় দ্রবণের শতকরা ঘনত্ব 20% ভি বাই ভি। 20% ভি বাই ভি মানে কি 100 ml আছে কত ml 20 ml, আর মোলার গাঢ়ত্ব দেওয়া আছে, এই সরি ইথানলের ঘনত্ব দেওয়া আছে। ইথানলের ঘনত্ব দেওয়া আছে 0.8, তার মানে ইথানলের এখানে ইয়েটা কত পরিমাণটা কত দেওয়া আছে 20 ml। তাহলে এখানে ভিটা কার? ইথানলেরই তো। তাহলে এমটা কার বেরোবে? ইথানলের বেরোবে। তাহলে এমটা বেরোলো কত 16, এমটা বেরোলো 16। তাহলে এখানে তোমাদেরকে বার করতে হবে এন, এন মানে কি ডাব্লু বাই এম। তাহলে ডাব্লুটা 16 আর এমটা হচ্ছে 46। কেন স্যার? কারণ CH3 CH2OH, এটা ক্যালকুলেশন করলে কত আছে 46। তাহলে ওটা করলে তোমার মোলটা আসছে কত 0.348। সেই মোলটা কত ml আছে 100 ml। তোমাদেরকে বার করতে বলেছে কি মোলার গাঢ়ত্ব, তাই তো? মোলার গাঢ়ত্ব মানে কি মোলালিটি না মোলারিটি বলো? মোলারিটি। তার মানে 100তে আছে তো আমাদেরকে বার করতে কত 1000 ml আছে কত, তাহলে 1000 ml কত 0.348 বাই 100 ইন্টু 1000। আমি আরেকটা দিচ্ছি করো, আরেকটা দিচ্ছি করো। নেক্সট লেখো লেখো 368 গ্রাম। নেক্সট কোশ্চেন 368 গ্রাম জলে 368 গ্রাম জলে 32 গ্রাম NaCl দ্রবীভূত করে একটি জলীয় দ্রবণ প্রস্তুত করা হলো। দ্রবণটির ঘনত্ব 1.054 গ্রাম পার ml হলে ওর মোলার গাঢ়ত্ব নির্ণয় করো। একটু ঘুরানোটাই হ্যাঁ করো। 368 গ্রাম জলে 32 গ্রাম NaCl 58.5। N এর হচ্ছে তোমার কত? N এর হচ্ছে 23 আর Cl হচ্ছে 58.5। সরি আমি যোগ পেয়ে বলছি, এটা হচ্ছে কত 35.5 মানে কত 58 পয়েন্ট কত 5। সময় দিচ্ছে একটু ভাবো, কি করার চেষ্টা করো। বলো এখানে যে দ্রবণের ওজনটা কত সিদ্ধান্ত বাড়বে, মানে দ্রাবকে আছে জল আর দ্রাব আছে কি NaCl। এখানে জলের সঙ্গে NaCl মিশাইলে তৈরি হয় দ্রবণ। ওই দুটার পরিমাণটা যদি যোগ করো তাহলে দ্রবণের ওজনটা বেরোবে। তাহলে দ্রবণের ওজন কত হবে বলো?
দ্রবণের ওজন হবে কত? 368 প্লাস 32, 8 × 10, 6 × 9 = 10, মানে 400 গ্রাম। এটা বেরোলো কার ওজন? এটা বেরোলো দ্রবণের ওজন। এরপরে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে? ঘনত্ব D সমান m/v, তাহলে d এর মান 1.054 সমান m। দ্রবণের ওজন কত আছে? 400, তাহলে এখানে 400 বাই কত? v, তাহলে v সমান কত হবে বলো? 400 বাই 1.054, এত ml। তাহলে দ্রবণের আয়তনটা বেরোলো, অঙ্ক এই যে ম্যাথটা দেওয়া আছে সেই অনুযায়ী এখানে দ্রবণের আয়তনটা হচ্ছে এত ml। এত ml এ কত মোল আছে? কত মোল আছে? 32 গ্রাম NaCl। তাহলে 32 কে কত দিয়ে ডিভাইড করতে হবে বলো তোমাদেরকে মোল বার করতে গেলে? NaCl এর যে মোলার মাস 58.5, তাহলে বলো 400 বাই 1.054, এটাতে আছে তোমার 16 বাই 32 বাই 58.5, তাহলে হাজারে কত আছে? 32 বাই 58.5 ইন্টু বাই হয়ে যাবে 1.054 বাই 400 ইন্টু হচ্ছে 1000। এই ক্যালকুলেশনটা করলে যত আসবে তত হবে উত্তর। বলো এটাকে বুঝতে পেরেছো কি পারো না? আমি আরো বলি, এখানে তোমাদেরকে মোলার গাঢ়ত্ব বার করতে হবে, তার মানে কি 1000 ml এ কত মোল আছে এটা তো বার করতে হবে। তাহলে 1000 ml এ কত মোল আছে সেটা বার করানোর আগেও তোমাদেরকে এটা ভাবতে হবে যে এই ম্যাথটাতে যে দ্রবণটা আছে সেই দ্রবণের আয়তনটা দেওয়া আছে কি নেই। এখানে কিন্তু দ্রবণের আয়তন এই ম্যাথটাতে ডিরেক্টলি দেওয়া নেই, তোমাদেরকে আগে বার করতে হবে। তাহলে কি দেওয়া আছে? দ্রাবক আর দ্রাবের পরিমাণটা দেওয়া আছে, ওজনটা। সেই দুটাকে যদি অ্যাড করো তাহলে বেরোচ্ছে কার ওজন? দ্রবণের ওজন। ঘনত্ব দেওয়া আছে, ডিটা দেওয়া আছে, আমরা জানি d সমান m/v। d এর মান 1.054 আর m এর মান বেরোলো এইটা। দ্রবণের ওজন কত বেরিয়েছে? 400, তাহলে 400 বাই v, তাহলে v সমান 400 বাই 1.054। এই যে ভলিউমটা বেরোলো, এই ভলিউমটা কার ভলিউম বেরোলো? দ্রবণের। তাহলে এত ml দ্রবণে কত মোল দ্রাব্য আছে? না 32 গ্রাম NaCl। তাহলে 32 গ্রামটা তার মোল নয়, ওটাকে মোলে কনভার্ট করতে গেলে ওর যে মলিকুলার ওয়েট সেটা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ওর মলিকুলার ওয়েট কত? 58.5। তাহলে 32 কে কত দিয়ে ডিভাইড করছি? 58.5 দিয়ে ডিভাইড করছি। তাহলে 400 বাই 1.054 ml দ্রবণে আছে কত মোল? 1000 ml এ আছে কত মোল? তাহলে সেটাই বেরিয়ে যাবে কি? ওর মোলার গাঢ়ত্ব। ক্যালকুলেশন করো একবার, দেখো কত বলো। 5.7 ঠিক করে বলো না একটু। হ্যাঁ 1.4, এটা আসবে 1.4, এত ক্যাপিটাল M। ক্যালকুলেশন করে যাবো 1.4, মানে 44 আসবে, একটা 4 আসবে 1.44 এত। বলো এরপরে বুঝতে অসুবিধা আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং নর্মালিটি একটা করে দাও, নর্মালিটির ম্যাথ। লেখো ম্যাথস লিখো। হ্যাঁ NaCl এর একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব, NaCl এর একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব, NaCl এর একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব 16.4% W/W এবং ওর ঘনত্ব হলো 0.004
1.07 গ্রাম পার ml। দ্রবণটির নরমালিটি নির্ণয় করো। দ্রবণটির নরমালিটি নির্ণয় করো। নরমালিটি নির্ণয় করো। নরমালিটি মানে কি? 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দ্রাবক দ্রবীভূত আছে, আর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাকে বার করতে গেলে কি করতে হয়? ওই গিভেন ওয়েটকে ওর মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করতে হয়। প্রদত্ত ওজনকে ওর ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে বা তুল্যাঙ্ক ভার দিয়ে ডিভাইড করতে হয়। হ্যাঁ, এন ফ্যাক্টর NaCl। হ্যাঁ, এবার চেষ্টা করো, তারপর আমি করে দেবো। কি দেওয়া আছে? 16.4% W/W। এটার মানে কি? 16.4% W/W 100 গ্রাম দ্রবণে এত গ্রাম আছে NaCl, তাই তো? ঠিক আছে। ঘনত্ব দেওয়া আছে D সমান m/v। D সমান দেওয়া আছে 1.07। দ্রবণটি নরমালিটি বার করতে হবে। আচ্ছা, NaCl এর ইকুইভ্যালেন্ট ওয়েট বলো। 58.5 ডিভাইডেড বাই কত? 1, n ফ্যাক্টর 1 মানে 58.5। এটা হচ্ছে আর কি ওয়েট? ইকুইভ্যালেন্ট ওয়েট হলো। ঠিক আছে, 100 গ্রাম বাই ভি। স্যার এটা কেন করলেন? D সমান m/v 1। NaCl এর তুল্যাঙ্ক ভার যদি বার করতে হয়, তাহলে NaCl এর আণবিক ওজন ডিভাইডেড বাই হচ্ছে ক্যাটায়নের সংখ্যা ইনটু চার্জ আর অ্যানায়নের সংখ্যা ইনটু চার্জ। এখানে NaCl টা ভাঙবে কিসে কিসে? Na প্লাস প্লাস Cl। তাহলে এর NaCl এর যে আণবিক ওজন কত? 58.5। এখানে ক্যাটায়নের সংখ্যা কত? 1, আর চার্জও কত? তাহলে 1 × 1 মানে কত? আর অ্যানায়নের সংখ্যাও কত? 1 × 1 মানে কত? 1। সেই জন্য n ফ্যাক্টরটা 1। আচ্ছা, এরপর দেখো এখানে D সমান m/v। D এর জায়গায় দেখো কত দেওয়া আছে? 1.07। স্যার আপনি এখানে m এর জায়গায় 100 কেন বসাইলেন? দ্রবণের ওজন কত আছে? 100। তাহলে v সমান কত আসবে? 100/1 পয়েন্ট কত? তাহলে এত ml এ 100/1.07 এত ml এ 16.4 ডিভাইডেড বাই 58.5 এত গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দ্রাবক দ্রবীভূত আছে। কারণ গিভেন ওয়েট কত? 16.4। গিভেন ওয়েটকে কাকে দিয়ে ডিভাইড করতে হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে। তাহলে 16.4 বাই কত? 58 কত? 5। তাহলে এত ml বার করলাম, কত ml বার করতে হবে? 1000। তাহলে 1000 ml এ কত হবে দেখো? 16.4 ডিভাইড বাই 58.5 ইনটু 1.07 বাই 100 ইনটু 1000। ক্যালকুলেশন করলে কত হবে? 2.99। ক্যালকুলেশন করি বলো না, এটা পরীক্ষায় তোমাদেরকে হয়তো দিবা নাই, পরীক্ষায় সহজ দিবে ক্যালকুলেশনটা। বলো কোনটা 100 হলো? এটা, এই যে এটা এমটা 100 গ্রাম দ্রবণ। জলীয় দ্রবণের গাঢ়ত্ব এত এবং ওর ঘনত্ব, তাহলে জলীয় দ্রবণের ঘনত্ব। তাহলে এখানে এটা তো দ্রবণের ওজন m সমান 100 বাই হচ্ছে v, তাহলে v সমান বেরোলো আচ্ছা, তার মানে প্রায় 3। তার মানে নরমালিটি কত আসবে? 3 কত? 3 নরমাল আসবে। দেখো প্রথমত বলি, এই ম্যাথসগুলো করতে গেলে স্টেপ বাই স্টেপ করবে, তাহলে জিনিসটা সহজ হবে। স্টেপ বাই স্টেপ করতে হবে। পরীক্ষা অন্তত ধরো 1 থেকে 2টা আসবে, 2 নম্বর সহজ আসবে। এইরকম আসবে না, সহজ আসবে। বলো আরবার বলে দেবো। দেখো প্রথমত হচ্ছে এখানে এই
একবার ম্যাথটাকে প্রথমে পড়ো, কিভাবে করবে, অ্যাপ্রোচটা কিরকম হবে দেখো। গল্প করো না, চুপ দাও। NaCl এর একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব 16.4% W/W, ওর ঘনত্ব দেওয়া আছে এত, দ্রবণটির নরমালিটি কত। তাহলে নরমালিটি বার করানোর ফার্স্ট সূত্রটা আমাদের মাথায় আনতে হবে যে 1000 ml দ্রবণে কত গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দ্রবীভূত আছে, তাই তো। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বার করতে গেলে কি করতে হবে, ওর যে গিভেন ওয়েট দেওয়া আছে ওর গিভেন ওয়েট বা প্রদত্ত ওজনকে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দ্রাবটাকে NaCl ওর ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা বার করেছি 58.5। এখানে স্যার ওর গিভেন ওয়েট আপনি যেটা বলছেন ওর গিভেন ওয়েটটা কত, 16.4% W/W। এটার মানে কি না 100 গ্রাম দ্রবণে 16.4 গ্রাম আছে কি NaCl। তাহলে গিভেন ওয়েট কত পেয়ে গেলাম 16. তাহলে 16.4 কে ওর ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করব, তাহলে যেটা বেরাবে সেটাই হচ্ছে আর কি গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। তারপরে সেই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা কত ml দ্রবণে আছে, তাহলে আমাদেরকে এই ম্যাথটা পড়ে দ্রবণের আয়তনটাকে বার করতে হবে। ডেনসিটি দেওয়া আছে D = m/v, আমরা জানি ডেনসিটি দেওয়া আছে 1.07, এমটাও দেওয়া আছে, এমটা কি এই যে 100 গ্রাম দ্রবণ, তাহলে এম এর মান 100, ভিটা আমরা পেয়ে গেলাম। তাহলে এত ml এ আছে এত গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দ্রাবটা, 1000 ml আছে কত, হ্যাঁ আর দেবো। বেশি দিলে বন্ধ যাবে, বাড়ির কাজ দেবো, বাড়ির কাজ না অঙ্ক দেবো, আর অন্য করেছি বাড়ির কাজ। এদিকে লেখাটা চলে গেছিল আরো। Next, right? Shubda. বিজু, তুমি বেশি গল্প করছো? না না, বোর্ডে অনেক সহজ আছে, বোর্ডের সময় সব। আচ্ছা নেক্সট লেখো, বোর্ডে যেরকম আসবে সেরকম দিয়ে 9.35 গ্রাম বেঞ্জিনে 9.35 গ্রাম বেঞ্জিনে 9.35 গ্রাম বেঞ্জিনে একটি দ্রাবের না একটি দ্রাবের 0.315 গ্রাম দ্রবীভূত করলে বেঞ্জিনের হিমাঙ্ক বেঞ্জিনের হিমাঙ্ক 2.35 কেলভিন অবনমিত হয়। দ্রাবটির আণব ভর গণনা করো। বেঞ্জিনের Kf equals to 5.1 কেলভিন কেজি আণব ভর, ওটা আণব ভর গণনা করো। আর কেএফটা দেওয়া আণব ভর মলিকুলার ওয়েটটা, কেএফটা এটা বেঞ্জিনের কেএফ, ঝটপট করে দাও, এটা ঝটপট করে দাও। হ্যাঁ
হ্যাঁ, আণবিক ভর একই একই। অবনমিত হয়। দ্রাবটির আণবিক ভর গণনা করো। বেনজিনের Kf equals to 5.1 কেলভিন কেজি মোল টু দি পাওয়ার -1। দেখো কেন দেখছো না? তো দেখি খাতাটা দাও। কেলভিন কেজি মোল টু দি পাওয়ার -1। লাও এরপরে এটার পরে অর্গানিক শুরু হবে। অর্গানিক ডিভিশন হবে। অর্গানিক পরীক্ষা দিলে সোমবার অর্গানিক পরীক্ষা তো এখনো 30 মিনিট আছে। সেইটাতে অর্গানিক এখানে প্রথমত ব্যাকিং ফাস্ট আগে বলে 5 মিনিট আগে বলে বড় 10টা 40 থেকে ক্লাসে শুরু হয়েছে। এই করো এটা কোন সূত্রটাই হবে ডেল্টা টিএফ সমান কেএফ ইনটু এম। দেখো এখানে যেটা বলা আছে 2.35 কেলভিন অবনমিত হয়, এটাই হচ্ছে ডেল্টা টিএফ এর মান। আমি যদি বলি যে আমি তোমার থেকে 15 বছরের বড়, তার মানে আমার এজ ডিফারেন্সটা হচ্ছে 15। বা এরকম যদি বলা হয় যে তোমার বয়স 20 আমার বয়স 50, তাহলে আমাদের এজ ডিফারেন্স কত? 50 মাইনাস 20 সমান। তো যদি বলি আমি তোমার থেকে 30 বছরের বড়, এটা এজ ডিফারেন্সটা বলে দিচ্ছি। তাহলে এখানে বলা আছে যে বেনজিনের হিমাঙ্ক 2.35 কেলভিন অবনমিত হয়, ওইটাই হচ্ছে ডেল্টা টিএফ এর মান। হবে কি এমন পুরানো অঙ্ক ছিল। তো ডেল্টা টিএফ সমান সূত্রটা যেটা ছিল বলো, ডেল্টা টিএফ সমান কেএফ ইনটু কত? এম। 2.35 সমান কে মানে 5.1 ইনটু W2 এর মানটা নিজেরা বলো কত হবে? 0.3155 into 1000 divided by W1 9.35 into M2। তাহলে M2 সমান কত হবে? 5.1 into 0.315 into 1000 divided by 9.35 into 2.35। 5.1 5 into 1000 divided by 9.35 into 2.35 73.11। ঠিক আছে, এখন আমাদের বলে দিচ্ছি এখানে দেখো সূত্রটা আমাদের ডেল্টা টিএফ সমান কেএফ ইনটু কত? এম। এখানে ডেল্টা টিএফ মানে কার ফ্রিজিং থেকে কার ফ্রিজিংটা মাইনাস ছিল, কার ফ্রিজিং থেকে কারটা মাইনাস ছিল? দ্রাবক থেকে, বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণে ফ্রিজিং পয়েন্টটা মাইনাস ছিল। এখানে দেখো এই যে জায়গাটা যেটা বলা আছে, এই যে এখানে যে বেনজিনের হিমাঙ্ক 2.35 কেলভিন অবনমিত হয়, এটা মানেই হচ্ছে ডেল্টা টিএফটা। মানে যে ডিফারেন্সটা সেটাই তো দেওয়া আছে, এখানে ডিফারেন্সটাই দেওয়া আছে আমাদেরকে, সেই জন্য আমরা লিখলাম 2.35 সমান কেএফ এর মান 5.1 দেওয়া আছে, আর এম মানে কি W2 into 1000 ডিভাইডেড বাই W1 into M2। W2 মানে যার ওজন কম, কার ওজন কম? এখানে কার ওজন কম? 0.315, এটা হচ্ছে দ্রাবের ওজন। কার ওজন বেশি? এখানে 9.35, এটা কার ওজন? এটা হচ্ছে দ্রাবকের ওজন। তাহলে W1 টা নিচে, M2 বার করতে হবে। ক্যালকুলেশন করলে M2 টা বেরিয়ে আসবে। বুঝতে পেরেছো? তোমাদেরকে এখান থেকে আর কি টাইপসের দিতে পারে? তোমাদেরকে দিতে পারে M2 বার করানো হতে পারে, W1 বার করানো হতে পারে, W2 বার করানো দিতে পারে,
কিংবা কেএফ বার করে নাও দিতে পারে, কিংবা টিএফ বার করে নাও বা টিএফ ড্যাশ বার করে নাও। সূত্র তো একটাই, শুধু পড়বে, পড়ার পরে দেখবে কোন ডেটাগুলো দেওয়া আছে, কোনটা বার করতে হবে। এই ম্যাথগুলো অনেক সোজা, আর এইগুলোই একটা ছোট্ট পারা আছে একদম সহজে হয়ে যাবে। এরকম ডেল্টা ডিবি সমান কেবি ইন্টু এম দিয়ে অঙ্ক আছে, এগুলোও পারবে করতে। তাহলে একটা দিচ্ছি করো, এই চ্যাপ্টারটাই ভালো বুঝতে পারছো না কিন্তু। আচ্ছা এই আর একটা করাই, তারপরে আমরা ইয়েতে যাচ্ছি। লেখো লেখো 33.3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, লেখো লেখো 33.3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আমি জানি তোমরা অনেক ভালো বলে পড়ছো, অন্য ছেলেরা পড়াশোনাই করবেন না, আমি হলেই পড়তাম না। গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপের অভিস্রবণ চাপের মান কত? চাপের মান কত? পাই সমান W/mv ইন্টু কত? RT। গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপের মান কত? গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপের মান কত? 5% W/V মানে কি? 5% W/V মানে কি? 100 ml দ্রবণে 5 গ্রাম। এখানে তাহলে কি হবে? 5 ডিভাইডেড বাই m এর মান, গ্লুকোজের মলিকুলার ওয়েট কত? ভিটা স্যার কত হবে এখানে? ভিটা কত হবে এখানে? 100। এখানে বাকি কি লিখবো? 5 বাই 100 আছে, পরে কি লিখবো? 95। দি ক্যালকুলেশনটা করুন। আর এর মান, টি এর মান 33.3 প্লাস 273। W2 দেখো একটা জিনিস, W2 ইন্টু 1000 ডিভাইড বাই W1 ইন্টু M2 যদি করো তো সেটা বাদ দিয়েও এমনি তোমরা করতে পারো। এখানে যে 100 বা 1000 যে ব্যাপারটা আমি বলে দিই তোমাদেরকে, এখানে তোমাদেরকে বার করতে হবে কত ml এর মধ্যে, 1000 এর মধ্যে বার করতে হবে। তো তাহলে 100 তে আছে কত? 5। তাহলে 1000 এ কত থাকবে? 5/100 ইন্টু কত? তাহলে 5/100 ইন্টু 1000 বটে। M2 m এর মান কত? 180। ডাইরেক্ট বুক করে দিলেও হবে। 5/10, 5/10 নয়, 0 যদি কেটে যায় তো 5/18 বুক করতে হবে। 5/18। তাহলে এখানে দেখো এই ক্যালকুলেশনটা করলে এটার মান আসবে কত? 6.985। 6.985 এত ATM। বুঝতে পেরেছো না? পারো না, এরকম ক্যালকুলেশন পরীক্ষায় দিবে না তোমাদেরকে। ক্যালকুলেশন এমন দিবে যেগুলো করা যাবে। এগুলো কি করা যাবে কত সহজে? এটা 6.985। আচ্ছা, পরের দিনে যেহেতু আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেন পরীক্ষা নেবো,
সেটাকে একটু রিভিশন করে দিই। হ্যাঁ, ডিরেক্ট বসিয়ে দিলেও হবে, ডিরেক্ট যদি বসিয়ে দাও তাও হবে। আচ্ছা, এরপরে হ্যালো অ্যালকেন হ্যালো এরিন একটু রিভিশন করে দিই। সোমবারে পরীক্ষা, না সোমবারে পরীক্ষা, ছুটি লয়। লেখো হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো এরিন। প্রথমত হ্যাঁ, এটা রিভিশন করাচ্ছি। দেখো হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো এরিন করে লাও, পরের দিনে পরীক্ষায় করতে পারবে। আমি বারবার বলছি এখানে তোমাদেরকে মেন জিনিস, এখানে হ্যালো অ্যালকেন হ্যালো এরিন করতে গেলে জিওসির যে পার্টগুলো আছে সেটাও একটু জানা দরকার। জিওসির পার্টের মধ্যে মেন হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম যেটা আছে। রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে তোমাদের যেটা আছে, রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে দেখো তোমাদের আছে ফার্স্টে কি ছিল, সাবস্টিটিউশন। কাউকে লিখতে হবে না, শুধু দেখে দেখে যাও। সাবস্টিটিউশন, এডিশন, সাবস্টিটিউশন, এডিশন, এলিমিনেশন। তার মধ্যে দেখো এই সাবস্টিটিউশনের পার্ট বা এডিশনের পার্ট দুটো কিন্তু ইম্পর্টেন্ট এই জায়গায়। সাবস্টিটিউশনের পার্ট আর এডিশনের পার্ট জিওসির হ্যালো অ্যালকেন হ্যালো এরিনের জন্য ইম্পর্টেন্ট। গল্প করো না, চুপ দাও। দেখো এখানে সাবস্টিটিউশনের আন্ডারে কি কি সাবস্টিটিউশন আছে, নিউক্লিওফিলিক আর কি আছে, নিউক্লিওফিলিক আর আছে ইলেকট্রোফিলিক। নিউক্লিওফিলিকের আন্ডারে আছে কি SN1 SN2, আর ইলেকট্রোফিলিক যেগুলো আছে, যেগুলো হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তার মধ্যে তোমাদের আছে ক্লোরিনেশন, আছে সালফোনেশন, নাইট্রেশন, ফিডেল ক্রেফট অ্যালকাইলেশন আর ফিডেল ক্রেফট এসাইলেশন, এইগুলো আছে। তো দেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কি, নিউক্লিওফাইল নিজে কি চার্জ, নেগেটিভ, ও চাইবে কাকে, পজিটিভকে চাইবে। ঠিক আছে, তাহলে যে পজিটিভটা যত স্টেবল হবে তার রেট অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি হবে, হিসাব মতো বেশি হবে। এখানে সাবস্টিটিউশনের আন্ডারে যে নিউক্লিওফিলিকের আন্ডারে যে দুটো পার্ট আছে SN1 SN2, তোমাদের গুরুত্বপূর্ণ এটা। ফার্স্ট হচ্ছে দেখো SN1 মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাই ইউনিমলিকুলার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাই ইউনিমলিকুলার। ঠিক আছে, এখানে কোনো একটা রিঅ্যাকশনের SN1 বিক্রিয়ার যে রেট সেটা কিসের উপর ডিপেন্ড করে, সাবস্ট্রেটের স্টেবিলিটির উপর বা বিক্রিয়কের প্রকৃতির উপর। তোমাদেরকে যদি দেওয়া হয় যে বলতো এটা, আর যদি বলা হয় যে বলতো এটা আর এটা, রেট অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কার সবচেয়ে বেশি হবে, কেন এর বেশি হবে, কারণ এখানে সিএলটা বেরিয়ে গেলে এই জায়গাটাই প্লাস চার্জ হবে। এটা কত ডিগ্রি কার্বোকেটায়ন, 3 ডিগ্রি। এখান থেকে বেরিয়ে গেলে এই জায়গাটা প্লাস হবে কত ডিগ্রি, এইখান থেকে বেরিয়ে গেলে এটা প্লাস হবে, এটা কত ডিগ্রি। তাহলে আমরা জানি SN1 রিঅ্যাকশনে যে কার্বোকেটায়নের স্টেবিলিটি যত বেশি হয় তার রিঅ্যাকশন রেটটাও তত বেশি হয়। এখানে তোমাদেরকে যদি এরকম দেওয়া হয়তো F, এরকম দেওয়া হয়তো Cl, এরকম দেওয়া হয়তো Br, এরকম দেওয়া হয়তো I, এটা A, এটা B, এটা C, এটা D, কার রেট অফ SN1 রিঅ্যাকশন বেশি হতো, আয়োডিন, কারণ যার লিভিং গ্রুপের লিভিং নেচার বেশি তার রেট অফ SN1 রিঅ্যাকশনও বেশি হয়, কারণ যেহেতু এখানে সব সাবস্ট্রেটগুলো কি আছে 1 ডিগ্রি করে আছে। এরপর দেখো তোমাদের একটা সিম্পল জিনিস, এখানে CH2Cl এটা কত ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বন। 1 ডিগ্রি কার্বন হওয়া সত্ত্বেও এর কিন্তু রেট অফ SN1 রিঅ্যাকশন বেশি হয়। কেন হয়, কারণ যখন সিএলটা বেরিয়ে যায় এর উপর হয় পজিটিভ চার্জ। তাহলে এটা 1 ডিগ্রি কার্বোকেটায়ন, বেনজাইল কার্বোকেটায়ন, কিন্তু এটা রেজোনেন্স দ্বারা কি হয়, স্টেবিলাইজড হয়। সেই জন্য বেনজাইল ক্লোরাইড 1 ডিগ্রি কার্বোকেটায়ন হওয়া সত্ত্বেও SN1 রিঅ্যাকশন কি হয়, আর বেশি হয়। এরপর দেখো যখন তোমরা আরেকটা জিনিস, SN1 রিঅ্যাকশনে কোন সলভেন্টটা বেশি কাজে লাগে বা কোন সলভেন্টের প্রয়োজন হয় SN1 রিঅ্যাকশনে, পোলার প্রোটিক না পোলার অ্যাপ্রোটিক, পোলার প্রোটিক H2O। পোলার প্রোটিক কেন প্রয়োজন হয়, কারণ SN1 রিঅ্যাকশনে কি হয় তোমাদের, SN1 রিঅ্যাকশনে যেটা ফার্স্ট স্টেপে কি হয় না, ফার্স্ট স্টেপে যে লিভিং গ্রুপটা আছে সে বেরিয়ে যায় এবং এখানে কি হয়, কার্বোকেটায়নটা তৈরি হয়। এই ফার্স্ট স্টেপটা হচ্ছে RDS বা রেট ডিটারমিনিং স্টেপ। এখানে এই কার্বোকেটায়নটা যত বেশি স্টেবল হবে তার রেট অফ SN1 রিঅ্যাকশন তত বেশি হবে। আর এই যে পজিটিভ চার্জটা তৈরি হলো,
একে স্টেবল করবে ওই সলভেন্টের পোলার পার্টটা যার লোন পেয়ার আছে সে একে স্টেবল করবে। আর প্রোটিক পার্টের কি কাজ হবে, প্রোটিক পার্টটা ফার্স্ট স্টেপে নিউক্লিওফাইলটাকে ধরে রাখবে, নিউক্লিওফাইলটাকে যেতে দিবে না, নিউক্লিওফাইলটাকে যেতে দেবে না, সেটা হচ্ছে প্রোটিক পার্টটা হাইড্রোজেন বন্ড তৈরি করে নিউক্লিওফাইলটাকে ধরে রাখবে। তাহলে এখানে ফার্স্ট স্টেপে তৈরি হলো ওটা, সেকেন্ড স্টেপে কি হবে দেখো এখানে যে কার্বোকেটাইনটা তৈরি হয়েছে নিউক্লিওফাইলটা এসে পরে কি করবে এখানে এসে রিয়েক্ট করবে। SN1 রিয়েকশনে আমরা আর কি পাই, যেদিক থেকে লিভিং গ্রুপ বেরোচ্ছে সেদিকেই এসে পরে কে অ্যাড হচ্ছে নিউক্লিওফাইল, সেই জন্য প্রোডাক্টটা রিটেন করছে, সেই জন্য একে বলা হচ্ছে রিটেনশন অফ কনফিগারেশন। আবার SN1 রিয়েকশন আমরা পাই রেসিপিক মিক্সচারও পাই আমরা, কিন্তু SN2 রিয়েকশনটা ঠিক উল্টা রিয়েকশন, SN2 টা ঠিক উল্টা, SN1 এর ঠিক উল্টা অপোজিট। SN1 এর 3 ডিগ্রিটা যেমন মোর 3 ডিগ্রিটা যেমন রেট অফ SN1 রিয়েকশন বেশি, কিন্তু SN2 তে কি হবে কম হবে, কারণ SN2 টা কি এটা ব্যাক সাইডে থাকে। তাহলে ব্যাক সাইডে যদি যত বেশি ধরো বাল্কি গ্রুপ থাকবে তার রেট অফ SN2 তত কি হবে কম হবে, ঠিক এর উল্টোটা হবে। লিভিং গ্রুপের লিভিং নেচারটা সেম। আর সলভেন্টের যে জায়গাটা আছে সলভেন্টটা কি হবে পোলার অ্যাপ্রোটিক, পোলার প্রোটিক কিন্তু হবে না SN2 তে। আর SN2 তে যেহেতু ব্যাক সাইডে নিউক্লিওফাইলটা গিয়ে অ্যাটাক করছে, সেই জন্য আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি সেই প্রোডাক্টের নেচারটা হচ্ছে কি ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্স করছে ঘুরছে, সেই জন্য ইনভার্সন অফ কনফিগারেশন। এটা SN1 SN2 এটা শুধু মাথায় রাখবে। আর যেগুলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেগুলো হয় সেগুলো মনে রাখবে তোমরা। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেগুলো হয়, ধরো এখানে বেনজিন আছে, এখানে তোমরা Cl2 আর AlCl3 দিয়েছ, এখান থেকে তোমাদের প্রোডাক্ট আসছিল কি Cl আসছিল। আমি মেকানিজম দেখাচ্ছি না এখানে, তোমরা শুধু মনে রাখবে এখানে ক্লোরোবেনজিনের ইলেকট্রোফাইলকে Cl+, নাইট্রেশনের ইলেকট্রোফাইলকে NO2+, সালফোনেশনের ইলেকট্রোফাইলকে SO3, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের ইলেকট্রোফাইলকে অ্যালকাইলেশনে ওই অ্যালকিল প্লাস মানে R+, অ্যাসাইলেশনের ইলেকট্রোফাইলকে RCOO+, এই যে এইরকম এই যে এই জায়গাটা, এগুলো মনে রাখবে। এবং এখান থেকে তোমাদেরকে মনে রাখতে হবে প্রোডাক্টগুলো কি হয়, রিয়েজেন্টগুলো কি হয়, এই জায়গাগুলোকে একটু দেখবে, ঠিক আছে। এরপরে ডিরেক্ট যে নেমিং রিঅ্যাকশনগুলো আছে এখান থেকে, নেমিং রিঅ্যাকশনের মধ্যে প্রথমত আছে দেখো গ্রোভস প্রসেস। গ্রোভস প্রসেসে কি ছিল ওখানে, গ্রোভস প্রসেসে কি ছিল দেখো, গ্রোভস প্রসেসে কি ছিল ক্লোরো অ্যালকেন প্রস্তুতি ছিল না, CH3 CH2OH প্লাস HCl অ্যারো দিয়ে কি ZnCl2, তাহলে তৈরি হয় কি CH3 CH2 কি Cl। তারপর ছিল ROH এর সাথে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া, কি প্রোডাক্ট হবে ROH প্লাস SOCl2, তৈরি হবে কি RCl প্লাস SO2 প্লাস হচ্ছে কি HCl। এই প্রসেসটা হচ্ছে হ্যালো অ্যালকেন প্রস্তুতি করার সবচেয়ে ভালো প্রসেস, কারণ এখানে সাইড প্রোডাক্ট যে SO2 আর HCl হয় এরা কিন্তু রিঅ্যাকশন ভেসেল থেকে সহজে কি হয় উড়ে যায়, এরা হচ্ছে উদ্বায়ী, সেই জন্য এই প্রসেসটি কিন্তু ভালো প্রসেস। তারপর ছিল দেখো ROH প্লাস PCl5, কি হবে এখান থেকে RCl প্লাস POCl3 প্লাস কি HCl। তারপর ছিল দেখো তারপর ছিল নেক্সট দেখো তোমাদের ছিল এখানে আচ্ছা নেক্সট তোমার রিঅ্যাকশনটা যেটা ছিল হান্স ডিকার রিঅ্যাকশনটা কি ছিল বলো, হান্স ডিকার রিঅ্যাকশনটা কি ছিল RCOOAG প্লাস Br2CCl4, কি প্রোডাক্ট হবে AgBr বেরোবে, CO2ও বেরোবে। এখানে কটা বিয়ার আছে, একটা বিয়ার এখানে থাকবে, তো সেই যে এসে যুক্ত হতে কি হবে আর কি হবে আর বিয়ার। যদি এখানে Br2 পরিবর্তে I2 থাকতো তাহলে কি হতো, তখন কিন্তু RI হতো না, তখন কি তৈরি হতো RCOO, মানে এইরকম দেখো, এটাই তো তোমরা ভুল করছো, RCOOAG, এখানে I2 আর যদি CCl4 দেওয়া থাকতো তাহলে হয়তো কি RCOOR, এটা তৈরি হবে। I2 দেওয়া থাকলে কিন্তু আর হান্স ডিকার নয়, তখন বার্ন বম সিমোনিনি, তখন রিঅ্যাকশনটার নাম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, এই জায়গার এই রিঅ্যাকশনগুলোকে একটু মাথার মধ্যে রাখবে। তারপরে হ্যালো অ্যারিনের কোন রিঅ্যাকশনগুলোকে মনে রাখবে, হ্যালো অ্যারিনের হচ্ছে বেনজাইলিক হ্যালোজিনেশন। বেনজাইলিক হ্যালোজিনেশন মানে কি স্যার কোনগুলো, দেখো এখানে CH2 CH3
এখানে তোমাদের ধরো দেওয়া আছে NBS মানে N ব্রোমো সাকসিনামাইড। এখানে বেঞ্জাইলিক কার্বন কোনটা এটা, তাহলে বেঞ্জাইলিক কার্বন থেকে হাইড্রোজেনটা বেরোবে আর কে অ্যাড হবে, বিআরটা অ্যাড হবে। তাহলে এখান থেকে তৈরি হবে কে, CHBr, আর এখানে কে আসবে CH কি 3। আচ্ছা এরপরে দেখো আরেকটা জিনিস আগেরটাই বলতে ভুলে গেলাম, ফিঙ্কেলস্টেন আর সোয়ার্টস রিঅ্যাকশন। ফিঙ্কেলস্টেনটা কি ছিল বলো, ফিঙ্কেলস্টেনটা কি ছিল, ফিঙ্কেলস্টেন কি ছিল, আর বলো বলো মনে করো, এখানে কি ছিল NaI এসিটোন, এসিটোন, আর এখানে কি ছিল CH3CH2, হ্যাঁ Cl না Br ছিল, Br। তাহলে এখান থেকে কে বেরোবে, তাহলে এখান থেকে কে তৈরি হবে CH3CH2 I প্লাস NaBr। আর সোয়ার্টসে কি ছিল, এটার সাথে Hg2F2 মানে ফ্লুরো অ্যালকেন প্রস্তুত করার জন্য ভালো প্রস্তুত হচ্ছে সোয়ার্টস, আর আয়োডো অ্যালকেন প্রস্তুত করার জন্য ভালো পদ্ধতি কি হচ্ছে ফিঙ্কেলস্টেইন। এটা গেল। তারপরে দেখো হ্যালো এরিনে তোমাদের আর পার্ট ছিল, হ্যালো এরিনের মধ্যে গেটারম্যান ছিল, স্যান্ডমেয়ার ছিল। স্যান্ডমেয়ারে কি ছিল, এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে বেনজিনের মাথায় N2Cl, কি দেওয়া হচ্ছিল এখানে CuCl আর HCl, আর একবার দেওয়া হচ্ছিল কি CuCl আর H। যখন CuCl HCl দিচ্ছিল তখন তৈরি হচ্ছিল কি বেনজিন, আর এটা দিলে তখন কি তৈরি হচ্ছিল ব্রোমোবেনজিন। মুখস্থ করে নিতে হবে। গেটারম্যানে কি ছিল বলো, গেটারম্যানে কি ছিল, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ছিল, তার সঙ্গে কি দেওয়া হচ্ছিল HCl কপার ডাস্ট আর HBr কপার ডাস্ট। যখন HCl কপার ডাস্ট দিচ্ছিল তখন তৈরি হচ্ছিল ক্লোরোবেনজিন, আর যখন HBr কপার ডাস্ট দিচ্ছিল তখন তৈরি হচ্ছিল কি ব্রোমোবেনজিন। এরপরে ছিল আরেকটা রিঅ্যাকশন ছিল, তারপর কি ছিল সিমেন্ট রিঅ্যাকশন। সিমেন্ট রিঅ্যাকশনে কি ছিল, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যদি তোমরা HBF4 দাও, মন দিয়ে শোনো, আমি কিন্তু পরের দিনে ওই 30-35 পরীক্ষা নেবো, যে কিন্তু কম পাবে, আমি চিৎকার করে বলছি, আমি কিন্তু পরের দিনে একদম লাঠি হয়ে যাবো, পিটি বার করতে পারি। দেখো গরম তোমাদেরও লাগছে, আমারও লাগছে, তোমাদের থেকে আমার বেশি লাগছে। আমার কি দরকার ছিল, তোমরা বলছো বসো নিয়ে বাবা বসো। আরে আর 3 মাস বাদে পরীক্ষা, আর 3 মাস। এরপরে যে সিমেন SCHIEMANN, সিমেনে কি ছিল বলো, বেনজিনের মাথায় N2Cl, এখানে HBF4 দিচ্ছ, তাহলে কি তৈরি হবে N2BF4। এটার কি নাম, কি নাম বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। এটা যদি হিট দাও তাহলে কি তৈরি হবে এখান থেকে ফ্লুরোবেনজিন প্লাস BF3 প্লাস কি হবে N2। মনে রাখবে এগুলো। আর 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 রিঅ্যাকশন কি ছিল ওখানে, উর্জ রিঅ্যাকশন ছিল, উর্জ রিঅ্যাকশন। উর্জে কি ছিল, উর্জে RBr প্লাস ধরো 2Na আর ড্রাই ইথার, কি ছিল ড্রাই ইথার। তাহলে এখানে তৈরি হবে কি আর বন্ড আর, মানে কি RBr প্লাস 2Na প্লাস Br, এখানে কি আর। কারণ মনে হতে পারে স্যার এখানে 1 মোল লিখছেন, 1 মোল ব্যাপারটা নয়। প্রথমত হচ্ছে এখানে হিসাবে এটি কি অনেকটা রিঅ্যাকশন হয়েছিল, অনেকটা আছে। তাহলে এখান থেকে কি হবে 2Na Br হবে। তাহলে উর্জ রিঅ্যাকশন কি করে, হায়ার অ্যালকেন ফরমেশন করে, হায়ার অ্যালকেন ফরমেশন করে। মিথাইল ব্রোমাইডের সাথে মানে CH3Br এর সাথে যদি তোমরা 2Na ড্রাই ইথার দাও তবে তৈরি হবে কোনটা কি ইথেন। ইথেন হায়ার উচ্চতর অ্যালকেন ফরমেশনের জন্য আমাদেরকে এখানে কি রিঅ্যাকশনটা ব্যবহার করা হয়, উর্জ। তাহলে উর্জে হচ্ছে অ্যালকিল হ্যালাইডের সাথে 2Na ড্রাই ইথার দিলে তৈরি হয় আমাদের অ্যালকেন। ফিটিকে কি ছিল, ফিটিকে কি ছিল বলো, ফিটিক FITTIK, ফিটিকে কি ছিল ব্রোমোবেনজিন, ধরো এটা আছে প্লাস 2Na প্লাস আরেকটা ব্রোমোবেনজিন দাও, ড্রাই ইথার দাও, এখান থেকে কি দেবে ড্রাই ইথার দাও, তাহলে কি বেরোবে এখান থেকে 2Na Br বেরোবে। তাহলে এটা কি হবে দেখো, এখান থেকে বাইফিনাইল রিং তৈরি হবে এখান থেকে। আগেরটাই এইটার পরিবর্তে আগেরটাই কি ছিল আর, এখানে আর এর পরিবর্তে কি এসছে ফিনাইল রিং এসছে। তাহলে এখানে আগেরটা তো তৈরি হচ্ছিল আর বন্ড আর, কিন্তু এখানে তৈরি হচ্ছে কি ফিনাইল তৈরি হচ্ছে। ফিটিক উর্জ ফিটিক কি ছিল, উর্জ ফিটিকটাও ইম্পর্টেন্ট। উর্জের এলকিল হ্যালাইড আর ফিটিকের এরাইল হ্যালাইড একসঙ্গে মিশবে উর্জ ফিটিকে।
উর্জের হচ্ছে এটা CH3Br 2Na প্লাস Br আর এটা দেওয়া হচ্ছিল এটা, তাহলে এখানে ড্রাই ইথার যদি দাও তাহলে তৈরি হবে কি, এখানে বেঞ্জিনের মাথায় কে চলে আসবে, CH3 চলে আসবে। বুঝতে পেরেছো এটা? আর রিঅ্যাকশন, লাস্ট রিঅ্যাকশন কি ছিল, ডিডিটি ফরমেশন। ডিডিটি ফরমেশনে কি ছিল, ক্লোরোবেনজিনের সাথে ক্লোরালের বিক্রিয়া আর H2SO4 তাহলে তৈরি ছিল ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোথেন, এটা ছিল ডিডিটি। আরেকটা রিঅ্যাকশন ছিল CHCl3 এর সাথে যদি 6Ag দাও তাহলে তৈরি ছিল অ্যাসিটিলিন, এই রিঅ্যাকশনটা। আরেকটা রিঅ্যাকশন ছিল ক্লোরোফর্মের সাথে CHCl3 এর সাথে যদি O2 বিক্রিয়া ইন প্রেজেন্স অফ H নিউ তাহলে তৈরি হয় কি COCl2। আরেকটা রিঅ্যাকশন ছিল তোমাদেরকে লেখাই নি ওটা, ক্লোরোফর্মের সাথে HNO3 এর বিক্রিয়ায় তৈরি হয় CCl3NO2 টিআর গ্যাস। তোমরা লিখেছিলে, তোমরা লিখেছিলে, এই যারা ঘর থেকে যাবো করছে তাদেরকে লেখাই। হ্যাঁ বলুন, তোমাদের খাতায় আছে টিআর গ্যাস আছে? নাই, লিখেছিলাম। তাহলে পরের দিনে দেখো, আজকে তো আমাকে ভালো করে পড়াতে দিলা না তোমরা। হ্যাঁ আমি ছাড়ুন করছিলে।